অশ্লীল কথাবার্তার ভদ্রগালির একটা শৈল্পিক জায়গায় আপনি নিয়ে গেছেন। হাদি ভাই, গোপালগঞ্জের ঘটনায় আপনি খুব উত্তেজিত ছিলেন এবং গোপালগঞ্জকে তো ডিস্ট্রিক্ট হিসেবে অ্যাবলিশ করার কথাই বলেছেন। আবার আপনার যে ল্যাঙ্গুয়েজ, তাতে অনেকে বলছেন যে অশ্লীল কথাবার্তার ভদ্রগালির একটা শৈল্পিক জায়গায় আপনি নিয়ে গেছেন। আমরা পুরোটা শুনতে পারবো না, আপনার বক্তব্যটি শুনি। মানে গালিকে শিল্পের বাংলাদেশের অস্তিত্ব থাকবে না যদি গোপালগঞ্জ বাইচে থাকে। গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলা ভাগ কইরা পাশে মাদারীপুর, ফরিদপুর প্রত্যেকটা জেলার সাথে অ্যাটাচ করে দেওয়া লাগবে। যে আপনি তো গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলাকে ভাগ করে করে বাংলাদেশের 64 জেলা 63 করে ফেলছেন এবং ওখানে আপনার যে গালি, যেটাকে আপনি গালিকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন, প্রথমত গালিকে শিল্পের পর্যায়ে কিভাবে নিচ্ছেন আপনি? গালিকে আসলে এখন দেখেন ইস্যু হইলো, মানে আপনি এইখানে যেটা ফ্যাক্ট, রাজপথের একটা প্রোগ্রাম এখন আমরা একটা স্টুডিওতে বসে দেখতেছি। দেখেন প্রত্যেকটা জিনিসের একটা বিউটি আছে। ইভেন আমি এখন আপনার সাথে যেই টোনে কথা বলতেছি, আমি যখন রাজপথে দাঁড়িয়ে একটা সমাবেশে দাঁড়াবো অথবা একটা রাউন্ড টেবিলে বসবো, প্রত্যেকটা একটা ভিন্ন ভিন্ন বিউটি আছে। আমরা বরং যেটা এই যে শান্তিনিকেতনী জবান, যেইটা দিয়া হাসিনা গুলি করে মানুষের চক্ষু প্রেয়ে ফেলতেছে, সেইটারে সরানো যায় না। আমাদের বাচ্চারা ঠিক যেই শব্দে নাইমা হাসিনারে নামাইছে, এগুলোর আমরা গালি বলি না, এটারে আমরা বলি যে মুক্তির মহাকাব্য। সুতরাং যারা এইগুলোর গালি হিসেবে ফ্রেমিং করতে চায়, মানে একটা জঘন্যতম হত্যাকারী, সেই হত্যাকারীর আপনি রবীন্দ্রসঙ্গীত গায়ে নামাইবেন, পারলে তো 15 বছরই পারতেন। সুতরাং আমাদের যেই ছেলেরা যেই মেয়েরা ঠিক যা বলছে এইটা হলো মুক্তির মহাকাব্য। কিন্তু ওইটা আপনি আমি এখন গুলি করে আমার এখানে বলাইতে পারবেন? এইটা আমি রাস্তার স্লোগান রাস্তায় বলবো, রাউন্ড টেবিলের কথা ইংলিশ মিলিয়ে একটু ভাব নিয়ে বলবো, এইখানে খুবই একটা সুশীল আলাপ দিব। প্রত্যেকটা জায়গার একটা বিউটি আছে। আপনি এখন আমার গুলি করাইলে তো রাজু ভাস্কর্যের স্লোগান এখানে দেখাইতে পারবেন না, নাম্বার 1। নাম্বার 2 হইলো শাহবাগ যারে কোলে তোলে কয়দিন পর তারে পাইলছে, এটা আপনার। হ্যাঁ, ঠিক আছে, আর আমরা না দিই এটা লোকের। শাহবাগ যারে কোলে তোলে, হ্যাঁ আপনি খেয়াল করেন না, শাহবাগ হলো এমন একটা জিনিস বাংলাদেশে যার কাঁধে চড়ছে তাকে জনবিচ্ছিন্ন করছে। এবং এই শাহবাগটা সব থেকে এখন বড় মুশকিল, তারা আওয়ামী লীগের তো সর্বনাশ করছে, এখন তারা বিএনপির কাঁধে সওয়ার হতে চায় এবং জনবিচ্ছিন্ন হওয়ার জন্য এটুকুনি যথেষ্ট, শাহবাগকে যদি আপনি ওই পরিমাণ স্পেস দেন। তো আপনি বিভিন্ন দল সম্পর্কে মন্তব্য করেন, এনসিপি, গণ অধিকার পরিষদ, বিএনপি। তো আপনার এই ধরনের একটি ক্লিপ আমরা দেখে নেই, দুটো ক্লিপ যদি আমরা দেখতে পারি। একটি ক্লিপে আপনি এনসিপি নেতাদের সম্পর্কে কথা বলেছেন, যেটি মোবাইল নিয়ে। আরেকটি ক্লিপ দেখবো যেটাকে আপনি বলছেন এনসিপি জুলাই চেতনা নষ্ট করেছে। আমি একটু দেখি আপনার এই নরম গরম কথা। আমি কোনোভাবে ভেবে পাই না আমার যেই ভাই 400 টাকা 500 টাকার টি শার্ট পরতে 1 বছর আগে, সে এখন 5000 টাকার টি শার্ট কোত্থেকে পরে? একটা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করতে যা ধার করতে হতো, তার হাতে এখন আইফোন কোত্থেকে আসে এটা বলতে হবে। জি, আমরা কি আরেকটি ভিডিও ক্লিপ এখন দেখতে পাবো না পরে দেখাবো? জি, একটু পরে দেখবো। তো এটা দিয়ে শুরু করি যে হাদি, আমি একটু বলি আপনার সঙ্গে যে আপনি তো রামপুর এলাকায় থাকেন। সেখানে যদি জুলাই আন্দোলন বলি, আমি জানি আপনি সেখানে নেতৃত্বের পর্যায়ে ছিলেন। আপনার আন্দোলনে রামপুরে অনেকে সংগঠিত হয়েছে। আপনি জুলাই চেতনায়কে ধারণ করে এই ইনকলাব মঞ্চ গঠন করেছেন। আর এনসিপি যে নেতাদের কথা বলছেন, তারাও তো জুলাই চেতনাকে ধারণ করে। অবশ্যই। তো তাদের ব্যাপারে এরকম কথা বলছেন, দামি মোবাইল, এই পর্যন্তই না? আপনি কি আরো কিছু বলতে চান? এটিকে আমি সত্য ধরে নেব আপনার এই কথা? আচ্ছা, প্রথম কথা হলো এইটা যেই প্রোগ্রামের এখানে 2 জন উপদেষ্টা উপস্থিত ছিলেন, আর এই ক্লিপটা আসলে এনসিপির নাম বলে আমরা বলি নাই, কারণ এই প্রোগ্রামটায় 1000-এর বেশি জুলাইয়ের আহত যোদ্ধা ছিল। ওসমানী স্মৃতি মিলনায়তনের প্রোগ্রামটা ছিল এবং জুলাইয়ের আহত যারা একদম চোখ নাই হাত নাই, দেখলেই ভিজিবলি মানে মনে হচ্ছে যে আহত, তারা উপস্থিত ছিলেন। তো এখন যেটা হয়েছে, এই স্টেজে তো অনেকের সাথে সার্জিস আলমও ছিলেন, তো এই জন্য অনেকে রিলেট করবার চেষ্টা করছে যে এটা কি আমি সার্জিস আলমকে বলেছি কিনা। আমার ব্যাপার হলো, দেখেন আমাদের একটা ব্যাপারে খেয়াল করবেন, আমরা কারো ব্যাপারেই কিছু বললে আমরা অত ইঙ্গিতপূর্ণ বলি না, আমরা রাগ ঢাক করি না, আমরা স্পষ্টই বলি যে এটা সেনাবাহিনীকে বলছি, বিএনপিকে বলছি, এনসিপিকে বলছি, জামাতকে বলছি। এটা ছিল টোটাল সবাইকে নিয়েই। ধরেন বাংলাদেশের যারা পুরনো রাজনৈতিক দল, তাদের হাজারটা সমালোচনা আছে এবং তাদেরকে মানুষ পছন্দ করে না বলেই বিএনপি বা জামাত ইসলামী অপরাপর যেই দলগুলো এত আন্দোলন করেছে, শতভাগ গণমানুষের আন্দোলন করে তুলতে পারে নাই, তাদের অনেক ত্যাগ আছে। কিন্তু এই যে আমাদের ভাই বোন যারা, সেটা কেউ এনসিপিতে যাক, অনেকে তো ছাত্র দলেরও আছে, রাইট, অন্যান্য দলও আছে, ভাইরা তো দীর্ঘদিন ধরে আন্দোলন করছে।
তো আমি এক্স্যাক্টলি এটা কমন সবার জন্যই বলেছি যে যাদেরকে বিশ্বাস করে মানুষ এই আন্দোলন করছে, জীবন দিয়েছে, তো তাদেরকে যদি যে আজ থেকে 1 বছর আগে হলের যেই বন্ধু দেখতো সে 500 টাকার একটা টি শার্ট পরতো, এখন যদি সে একটা টি শার্ট 3000 টাকায় পরে, স্বভাবতই তার মনে প্রশ্ন আসে যে এই টাকাটা কোত্থেকে পায়। আইফোনের ব্যাপারে আমাকে অনেকে পরে বলেছে যে ভাই আইফোন কিনলেই তো আর সবাই 16 প্রো নতুন কিনে না, বাজারে তো কম দামেও সেকেন্ড হ্যান্ড থার্ড হ্যান্ড আইফোন কিনতে পাওয়া যায়। বাট এটা একটা রেটোরিক যে এই যে আমার ফোনটা পাল্টে যাচ্ছে, আমার কাপড় চোপড় পাল্টে যাচ্ছে, তো এইটা ন্যূনতম প্রশ্ন করতে পারা, এমন যেমন জিজ্ঞেস করার পরে তারপর উত্তর দিচ্ছে ভাই এটা আমি এটা করেছি। কারণ এখন আপনি হয়তো, আমি জানিও না আপনি আমাকে প্রশ্ন করবেন কিনা, আমি বলে রাখছি, আপনি তো আমাকে জিজ্ঞেস করবেন যে কিছুদিন আগে সিঙ্গাপুর ঘুরে এসেছি, এটা আপনার ওখানে আছে কিনা ক্লিপসে আমি জানি না, তো আমি কোত্থেকে এসেছি। সুতরাং এটা আমার ক্লিয়ার করা দরকার যে আমি আমার মঞ্চের 1 পয়সাও খরচ না করে এবং পুরো কমিটির কাছে অনুমতি নিয়ে, আমার পরিবারে আমার ভাই ট্যুরিজম কোম্পানি আছে এবং তার কাজে তার পয়সা আমি গেছি এবং এসেছি। সিঙ্গাপুর কেন গিয়েছিলেন? সিঙ্গাপুর গিয়েছে বিকজ তার কয়েকটা হসপিটালের সাথে, মাউন্ট এলিজাবেথ আরও বেশ কিছু হসপিটালের সাথে তাদের একটা B2B কন্ট্রাক্ট সাইন, যেটাকে বলে যে মেডিকেল ট্যুরিজম। তো এইটার জন্য ওখানে তার আরও নিজের লোক দরকার ছিল। আমি একটা ইউনিভার্সিটিতে পড়াই, ফাঁকে বলি, যেহেতু আমি ইউনিভার্সিটিতে পড়াই তো আমি ইংলিশেরও বহুদিন ধরে ইংলিশ পড়াই, তো ওখানে ইংলিশে এফিসিয়েন্ট এমন কাউকে দরকার ছিল আমার ভাইয়ের সাথে, সুতরাং আমি তাকে কোম্পানি দিতে এই আমার পারিবারিক কাজে গেছি। কিন্তু এই যে আমি আপনাকে বললাম এই ব্যাখ্যাটা, এই প্রশ্ন যে আপনারা আমাদেরকে করতে পারবেন, এইটাই হলো জুলাইয়ের নতুন স্পিরিট, যে প্রশ্ন জারি রাখতে হবে, ব্যাখ্যা দিলে ফাইন, কিন্তু এই যে প্রশ্নটা এটা আপনি আমাকে বলবেন না হয়তো, তবুও আমি বললাম যে আমাকে এটা বলতে পারতে হবে। আমি তো 20 দেশেও ঘুরি, আমি কার পয়সা ঘুরে এসেছি, আমার নিজের পয়সা না অন্য কারো পয়সা, আমাকে বলতে পারতে হবে। এই যে জবাবদিহিতার জায়গাটা, এটাই আমরা নিশ্চিত করতে চাই। তো একই প্রশ্ন আমরা অন্যান্য দলকে কেন করি না? কারণ বিএনপি, জামাত ইসলামী, যারা যে পুরনো রাজনৈতিক দল, তারা তো নতুন হোপ কিছু দিতে পারে না মানুষকে, সুতরাং তাদের কাছে তো প্রত্যাশাও নাই। সুতরাং আমি নিজে এনসিপি না করলেও আমাদের ভাই বন্ধুরাই তো এনসিপি করছে, সুতরাং 1000টা সমালোচনা সত্ত্বেও আমি বলেছি তাদেরকে সফল হতে হবে। না, একটি বিষয় আপনাকে জি, please। প্রশ্ন করতে চাই। আপনি তো এই যে 500 টাকার টি শার্ট 5000 টাকা ধরেন, মোবাইল ফোন সেটা আপনি বলছেন যে এখন আইফোন, মানে আরো কোনো ডেভেলপমেন্ট আছে কিনা, মানে সাইকেল থেকে গাড়ি, আমি একটু জানতে চাই আপনার কাছে। এখন ধরেন আপনার অবজারভেশন কি? এইটা তো অনেক দলেরই, এখন ধরেন কিছু হলো এটা মিডিয়া আরো কনফার্ম করতে পারবে, যেমন আজকে যেটা দেখলাম যে বিএনপির বেগম জিয়ার যিনি একজন উপদেষ্টা, সাবেক সচিব আব্দুল সত্তার সাহেব, উনি একটা এলিগেশন এনেছেন যে এই উপদেষ্টা পরিষদের মধ্যে 8 জনের ম্যাসিভ দুর্নীতির ব্যাপারে ওনার কাছে তথ্য আছে। তো আমি এটা এখনো প্রকাশ করেন নাই, যদি উনি কখনো প্রকাশ করেন তারপরে আবার তাদেরকেও বলতে হবে এটা সত্য না মিথ্যা, তাদেরও সুযোগ দিতে হবে। কিন্তু আমরা যেটা দেখেন যে যেই জায়গাটা তৈরি করবার চেষ্টা করছি, নিশ্চয়ই কেউ না কেউ তো পয়সাপাতির মালিক হয়েছে। 8 জনের সচিবের ব্যাপারে যে কথাটা উঠছে, সরকারের 8 জন উপদেষ্টা, সেটা উনি বলেছেন। এখন আমার যেটা ভালো হয় যে আপনারা যদি ওনাকে জিজ্ঞেস করেন যে উনি যেহেতু জানেন তাহলে এটা প্রকাশ করুক, একটা নির্বাচিত সরকার আসার আগেই এটা প্রকাশ করলে পরে, এখন ওনারা যদি এটাকে পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহার করেন যে নির্বাচনের আগে দিব, এটা না করে এই জাতির কল্যাণের জন্য কেউ যদি জানে সেটা প্রকাশ করে দেওয়া উচিত। আপনার মিডিয়া জিজ্ঞেস করতে পারবেন, আমরা প্রশ্ন করতে পারবো, এইটা তো জরুরি। আমরা এই প্রশ্নের জায়গাটাই আসলে নিশ্চিত করতে চাই যে কেউ প্রশ্নের ঊর্ধ্বে নয়, প্রত্যেককে ন্যূনতম একটা কৈফিয়তের জায়গা নিশ্চিত আপনার কাছে করতে হবে। আসবো আমি। এখনো বিএনপি যেটুকু না সেটা বিএনপির বেগম জিয়ার নামে, বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশ থেকে কিন্তু বিএনপি নাই হয়ে যাবে। মানে কিন্তু শরীফ ওসমান হাদি কেন? বেগম জিয়া তো, মানুষ তো অনন্তকাল বাঁচবে না সেটা আমি জানি, উনি দীর্ঘজীবী হন বেগম জিয়া, তাও চাই। তারপর আপনি বলছেন তার মৃত্যুর পর এই দলটা থাকবে না, কেন? আপনার এই অবজারভেশন কেন হলো এবং কোন আসলে প্রেক্ষাপটে? আমরা এই সংবাদ সম্মেলনটা যেদিন করেছিলাম সেটা হচ্ছে যখন পুরনো ঢাকায় একজনকে পাথর মেরে হত্যা করা হলো, যার সাথে চাঁদাবাজির সংশ্লিষ্টতা ছিল, সেটার সাথে ওখানকার যুবদল ছাত্রদলের কারো কারো কানেকশন ছিল এবং বিএনপি তাদেরকে পরবর্তীতে বহিষ্কারও করেছে। তো এর মানে হলো এদের ন্যূনতম কানেকশন আছে বলেই তো বিএনপি তাদেরকে বহিষ্কার করেছে। তো দুটো ব্যাপার, একটা হলো বিএনপির হাইকমান্ড যে প্রচণ্ডভাবে একটা ভালো কিছু করে দেখাতে চাচ্ছে, এইটা যে বিএনপির তৃণমূলে ফাংশন করতেছে না এইটা স্পষ্ট। এটা সত্য কথা, বিএনপি গত 1 বছরে শত শত নেতাকর্মীকে তারা বহিষ্কার করেছে, আরও বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়েছে, কিন্তু তৃণমূলে তো সেটার ইম্প্যাক্ট অত দূর পৌঁছাচ্ছে না, যা কাজ চলবার চলছেই। তো এখন ধরেন আমরা এটা কেন বলেছি, বেগম জিয়া হচ্ছে এমন একটা ক্যারেক্টার, আপনি ভাবেন এই মনস্তত্ত্বের জায়গাটা যে বাংলাদেশের যারা ধরেন বাঙালি মুসলমান অথবা যে কালচারালি মুসলমান আইডেন্টিটি ধারণ করে বা ভালোবাসে, এইরকম অগণিত মহিলা যাদেরকে আমরা চিনি,
যারা বোরকা পরেন, হিজাব পরেন, কোনোদিন কাউকে মুখ দেখান না, কিন্তু বেগম জিয়া প্রশ্নে তারা অনর শুধু না, শুধু বেগম জিয়ারে ভোট দিবেন অথবা তার দলকে ভোট দিবেন, এর জন্য তারা ভোট কিনতে যেত, আমাদের ছোটবেলা দেখেছি। এখন আপনি দেখেন বেগম জিয়ার যে এক্সপ্রেশন, বেগম জিয়ার যে লুক, এইটা কি তাদের লুকের মতো না? তিনি তো বোরকাও পরেন না, হিজাবও পরেন না। ওই যে বিশ্বাসের জায়গাটা, বাংলাদেশের আপামর মানুষ বেগম জিয়াকে মনে করেন যে এই ভদ্র মহিলা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আসলেই আপোষহীন। যেমন জিয়াউর রহমান ব্যক্তি প্রতিষ্ঠান হয়ে উঠেছিলেন, তারপরে বেগম জিয়া শহীদ জিয়ার ওয়াইফ হওয়া সত্ত্বেও তার একটা প্যারালাল পার্সোনালিটি তৈরি করতে পেরেছিলেন, অবাক করবার মতো। আমি কিছুদিন আগেও শুনেছি, সম্ভবত 96 থেকে 2000 যে সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন বেগম জিয়াকে বিবিসি বাংলা প্রশ্ন করছে যে আপনাদের রাজনীতি কি শুধু ভারত বিরোধিতাই আপনাদের একমাত্র পলিটিক্স? উনি বলেছিলেন, কে বলেছে আমরা ভারত বিরোধিতা করি? আমাদের সমস্ত কথা বাংলাদেশের পক্ষে, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে। এই বাংলাদেশের পক্ষে বলতে গেলে যদি এটা কোন দেশের বিপক্ষে আর চলে কি যায়, স্পেসিফিক করেন প্লিজ, যে বেগম জিয়ার মৃত্যুর সাথে বিএনপির রাজনীতি হ্যাঁ, চলে অফকোর্স, যায়। এই যে বিরাট জনসমর্থন, এটা তো বেগম জিয়াকে ভালোবাসে, তার চরিত্রটাকে। এখন আজকে আমরা যেটা দেখতে পাই বিএনপির মধ্যে, এটা তো সত্য কথা যে ভারতীয় আধিপত্যবাদের একটা স্টেক বিএনপির উপরে ভর করেছে, যারা জনতার জবানে কথা বলে না, যারা জুলাইয়ের জবানে কথা বলে না, এমনকি মানে বেগম জিয়ার চেয়েও তারা বড় বিএনপি, এমন লোক হচ্ছে। এই ধরেন, আমি আপনাকে যদি নাম ধরে বলছি, আপনারা ধরতেই পারবেন, এমন অনেক বুদ্ধিজীবী বিএনপির ঘাড়ে এখন সওয়ার হয়েছে, যারা আউট অ্যান্ড আউট শাহবাগের নিকৃষ্টতম মবের মাস্টারমাইন্ড ছিল বা তার পক্ষে ছিল। কোন শাহবাগ? যেই শাহবাগ বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে, তার আতুর ঘর। এবং 2018 নির্বাচনেও যারা বিএনপিকে ট্রল করেছে, এমন বুদ্ধিজীবী, তারেক রহমান সাহেবের নাম শুনে বলেছে, তারেক রহমান সাহেব উনি যেন কোন দেশে থাকেন, সবাই জানে তারেক রহমান সাহেব, বাচ্চারাও জানে, উনি জানেন না, উনি বিরাট একটা অ্যাক্টিভিজম করেন। সেই সমস্ত যারা বিএনপিকে তুচ্ছ তাচ্ছিল্য করে, বেগম জিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য করে সারা দিন গালিগালাজ করেছে, এখন তারা এখন সবাই বিএনপির বুদ্ধিজীবী, বিএনপির সব থেকে বুদ্ধিজীবী বড় তারা। তো এই মানুষগুলো যারা 2018-তে, 2014-তে, 2024-এও এইভাবে বিএনপিকে গণবিরোধী বলেছে, আজকে যদি তারা বিএনপির বুদ্ধিজীবী হয়, আজকে যদি সেই ভারতীয় আধিপত্যবাদের শক্তি বিএনপির বন্ধু হয়, তাহলে বিএনপির শত্রু হবে কারা? শত্রু হবে বাংলাদেশের জনগণ। হিসাব তো সোজা। তো এখন পর্যন্ত বিএনপির ফেস ভ্যালু কি? বেগম জিয়া এখানে আছেন। সেই বেগম জিয়া না থাকলে তো মানুষ মনে করবে যে আধিপত্যবাদ বিরোধী শক্তির যে আইকনটা, এই আইকনটা বিএনপিতে নাই, সে বিএনপিকে ভালোবাসবে কোন কারণে? পলাতক শেখ হাসিনা 1 বছর পরও মাটিতে নামলেন না, জনগণের মুখোমুখি হলেন না, তবে আক্রমণ চালিয়ে গেলেন ভার্চুয়ালি। প্রশ্ন উঠছে, এই কি জননেত্রীর দায়িত্বশীলতা? শেখ হাসিনার ভাষণে ছিল একগুচ্ছ হুমকি, পুরনো অভিযোগ আর বিরোধীদের দোষারোপ। কিন্তু প্রশ্ন হচ্ছে, নির্বাচন নিয়ে কোনো জবাব নেই। ডক্টর ইউনূস, সেনাবাহিনী, গণমাধ্যম সবাইকে এক হাত নিলেন, অথচ নিজের দলের ভেতরের দুর্নীতি নিয়ে একটাও কথা বললেন না। তিনি দাবি করলেন দেশ উন্নয়নের পথে, কিন্তু সেই উন্নয়ন কি শুধুই ভার্চুয়াল? যেখানে জনগণ নেই, গণতন্ত্র নেই, ভোট নেই, সেখানে কিসের উন্নয়ন? 1 বছর ধরে দেশের বাইরে থেকে ভার্চুয়াল বক্তৃতা দিলেও তিনি দেশে ফিরছেন না কেন? জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছেন কেন? আইন আদালতের মুখোমুখি না হয়ে কেবল হুমকি ধামকি দিলেই কি নেতৃত্ব প্রমাণিত হয়? এটাই কি সেই নেতৃত্ব যার উপর বাংলাদেশ ভরসা রাখবে? বাংলাদেশের ভবিষ্যৎ কি ভার্চুয়াল বক্তৃতায় বন্দী থাকবে, নাকি জনগণ এবার নিজেদের সিদ্ধান্ত নেবে মাঠে নেমে? আপনার মতে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য কি বাস্তব রাজনৈতিক দায় এড়ানোর চেষ্টা, নাকি কৌশলগত পাল্টা আক্রমণ? তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।